স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র দরদার। এবার জানাবো খবরের বিস্তারিত। হাজার কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করে বিপাকে চট্টগ্রাম ওয়াসা। গ্রাহক পর্যায়ে কিছুটা ধীর গতিতে সংযোগ বৃদ্ধির কার্যক্রম চললেও শিল্পাঞ্চলে কোনো সাড়াই পাচ্ছে না সংস্থাটি। ভান্ডালজুড়ি পানি শোধনাগার চালুর পর এমন চিত্রই দেখা যাচ্ছে। তবে ওয়াসার দাবি শিগগিরই চার উপজেলার ৫ লাখের মতো বাসিন্দা এ প্রকল্প থেকে পানি পাবে। আওতায় আসবে চীনা ও কোরিয়ান অর্থনৈতিক অঞ্চল সহ ১৩টি শিল্প কারখানা। বোয়ালখালীতে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি শোধনাগার। বাংলাদেশ সরকার ও কোরিয়ান এক্সিম ব্যাংক যৌথভাবে প্রায় ২,০০০ কোটি টাকা বিনিয়োগে প্রকল্পটি নির্মাণ করে। লক্ষ্য ছিল এখান থেকে পানি সরবরাহ করা হবে দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, কর্ণফুলী ও আনোয়ারার বিভিন্ন আবাসিক এলাকা, সরকারি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, চীনা ও কোরিয়ান ইপিজেড সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায়। তবে প্রকল্পটি চালুর পর প্রত্যাশা অনুযায়ী সাড়া পাচ্ছে না সংস্থাটি। এ পর্যন্ত ২ উপজেলায় ১৫০০-র মতো আবাসিক সংযোগ দেয়া গেলেও শূন্যের কোঠায় বাণিজ্যিক সংযোগ। তাই এখন হন্য হয়ে গ্রাহক খুঁজছে ওয়াসা। কর্ণফুলী ও আনোয়ারার বিভিন্ন শিল্প কারখানায় অভিযান চালিয়ে নলকূপ থেকে পানি উত্তোলন বন্ধের কঠোর বার্তা দিচ্ছে সংস্থাটি। গ্রাহক পর্যায়ে যেহেতু ৪টা উপজেলাতে স্যালাইনিটির প্রবণতা আছে, ফলে গ্রাহকের সারা আমরা যেটা পেয়েছি, ঠিক আছে, আমরা গ্রাহক ক্রমান্বয়ে আমরা হয়তো ২-৩ বছরের মধ্যে আমাদের টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবো। প্রকল্পের আওতায় নির্ধারিত উপজেলাগুলোতে ভূগর্ভস্থ পানি ব্যবহার বন্ধে নেওয়া হতে পারে কঠোর নীতিগত সিদ্ধান্ত। এক প্রকারের চ্যালেঞ্জ, কারণ যে কোনো মানুষ যখন অ্যাক্সেসিবিলিটি একটা পায় যে আমি তো ডিপ টিউবওয়েল করেই পানিটা পেয়ে যাচ্ছি, আমি কেন আবার কিনে পানিটা খাবো, এটা তার মধ্যে একটা হয়তো মানসিকতার বিষয়। সে যে ডিপ থেকে নিতেছে ওইটার মধ্যেও কিন্তু অনেক রকমের কেমিক্যাল অ্যানোমালিস থাকতে পারে, কিন্তু সেটা সে হয়তো জানে না। তাহলে এই ধরনের একটা পাবলিক অ্যাওয়ারনেস যখন সেন্টিমেন্ট গ্রো করবে, তখন আস্তে আস্তে তার মানসিকতা পরিবর্তন হবে এবং ডাইভার্সন হবে। ৬ কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার থেকে প্রাথমিকভাবে ৮০% বাণিজ্যিক এবং ২০% আবাসিক গ্রাহককে পানি সরবরাহ করার পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কালোবাজারি সিন্ডিকেটের দৌরাত্ম্য সহ নানা কারণে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় উত্তরাঞ্চলে চা বাগান কমেছে প্রায় ১,০০০ একর, যার প্রভাব পড়েছে উৎপাদনে। সবশেষ মৌসুমে সমতলে চায়ের উৎপাদন কমেছে ৩৫,৫৭,০০০ কেজি। দ্রুত সব সমস্যার সমাধান করে নতুন মৌসুমে কাঁচা চা পাতার দাম নির্ধারণের দাবি চাষিদের। কারখানা মালিক, চা চাষিদের সমন্বয়ে সংকট উত্তরণের আশা চা বোর্ড ও জেলা প্রশাসনের। সিলেট ও পার্বত্য চট্টগ্রামের পর দেশের তৃতীয় বৃহত্তম চা অঞ্চল হিসেবে পরিচিত উত্তরের ৫ জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাট উৎপাদনের দিক থেকে এবারও টানা চতুর্থবারের মতো দ্বিতীয় অবস্থানে। কিন্তু সমতলে ২০২৩ সালের তুলনায় সদ্য শেষ হওয়া মৌসুমে কমেছে চা উৎপাদন। ২০২৪ সালে উৎপাদন হয় ১,৪৩,৯০,০০০ কেজি, যা আগের মৌসুমের চেয়ে ৩৫,৫৭,০০০ কেজি কম। আর প্রায় ২% কমে এবার জাতীয় উৎপাদনে যোগ হয়েছে ১৫.৪৭%। উৎপাদন কমার জন্য কাঁচাপাতার কম দাম, মূল্য কর্তন, কারখানায় দালালের দৌরাত্ম্য ও কালোবাজারে বিক্রি সহ বিভিন্ন কারণকে দুষছেন চাষিরা। এরপরও নতুন মৌসুম ঘিরে স্বপ্ন বুনছেন তারা। গত বছর আপনার খরা ছিল অনেক বেশি, আর এবার যদিও খরাটা কম, ওয়েদার ভালো আছে, কিন্তু লাল মাকড়ের আক্রমণটাও কম, পাতারও মান ভালো। চায়ের কালোবাজারি যদি বন্ধ হয়, যা হয় আমরাও শুনি দেখি, কিন্তু যদি বন্ধ হয় সেক্ষেত্রে হয়তোবা আমাদের আরও ভালো হবে। সরকার আমাদের দিয়ে একটু দৃষ্টি রাখে যে আমাদেরকে যদি কিছু বাড়া দেয় এবং পার্সেন্টেজ কাটতেছে, পার্সেন্টেজ যদি না কাটে, এটা আমাদের জন্য একটু লাভবান হবে। অতিরিক্ত খরা ও কাঁচা চা পাতার দাম না পেয়ে পরিচর্যায় আগ্রহ হারান চাষিরা। কেটে ফেলা হয়েছে কিছু বাগানের গাছ, যার প্রভাব পড়েছে উৎপাদনে। এছাড়া কর্তন সহ নানা কারণে পাওয়া যায়নি উৎপাদিত চায়ের সঠিক হিসাব। কারখানা পর্যায়ে উচ্চ হারে ডিডাকশন ছিল, কারখানাগুলোতে সরবরাহকারী কিংবা দালালদের দৌরাত্ম্য ছিল, স্লিপ বাণিজ্য ছিল, যার ফলে কৃষকেরা অনেকে অসন্তুষ্ট ছিল। অসন্তুষ্টির ফলে ওরা চা আবাদির আশানুরূপ পরিচর্যা করেনি। চাষিদের অভিযোগ থাকলেও জেলা প্রশাসন বলছে অধিকাংশ সমস্যার প্রায় সমাধান হয়েছে। কাঁচা পাতার নতুন মূল্য নির্ধারণের বিষয়টিও দেখা হবে। এই বছর চা পাতার দাম নতুনভাবে নির্ধারণ করে দেওয়ার জন্য আমি চা বোর্ডের যারা কর্মকর্তা আছেন পঞ্চগড়, তাদের সাথে আলাপ করেছি। তাদেরকে বাজার যাচাই করার জন্য বলেছি। চা পাতার মূল্য নির্ধারণের জন্য আমরা একটি সবাই মিলিত হব, সেখানে উভয় পক্ষের সাথে
আলোচনা করে আমরা তো একটা সিদ্ধান্তে আসতে পারবো। এক বছরের ব্যবধানে প্রায় 1000 একর কমে উত্তরাঞ্চলে 11,526.87 একর জমিতে চা চাষ হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। হঠাৎ করেই রাজশাহীতে বেড়েছে অটোরিকশার চাপ। শহরের রাস্তায় নতুন করে যুক্ত হয়েছে শত শত 3 চাকার এই যান। তাতে নগরে বেড়েছে যানজট। অতিরিক্ত গাড়ির এই চাপ ঈদ যাত্রায় দুর্ভোগ বাড়াবে বলে আশঙ্কা। আর কিছুদিন পরই পবিত্র ঈদ উল ফিতর, তাই বাড়তি আয়ের আশায় গ্রামের অটোরিকশা চালকরাও চলে এসেছেন শহরে। রাজশাহী মহানগরীতে 14,000 রিকশা ও অটোরিকশা চলাচলের অনুমতি আছে, তবে চলছে 50,000-এর বেশি, যার কারণে নতুন চালকদের বাড়তি আয়ের পথ খুলেনি, বেড়েছে কেবল যানজট ও দুর্ভোগ। এখন মনে করেন আমাদের বাইরে বহু গাড়ি ঢুকে গেছে শহরের ভিতরে, এই জন্য আমাদের শহরের মানুষরা ভাড়াগুলো পাচ্ছে না। আমরা আসি 2 পয়সা ইনকামের লাগে, ছেলের পেটের ভাতের জন্য আসি, 2 পয়সা ইনকাম করলে খাইতে পাচ্ছি, না পারলে পাচ্ছি না। অদক্ষ চালকের কারণে ঘটছে দুর্ঘটনাও। ঈদের আগে দুর্ভোগ কমাতে এসব যান নিয়ন্ত্রণের দাবি নগরবাসীর। কঠিন সমস্যা, পারাপারের সমস্যা, ছেলে মেয়েদের নিয়ে যাতায়াতের সমস্যা। গ্রাম থেকে যে অটোগুলো আসছে সেগুলো এই শহরের শেষ মাথার দিকেই তাদেরকে ঢুকতে দেওয়া ঠিক হবে না। ব্যাপার হচ্ছে সে ধান কাটতে কাটতে এসে অটো রিস্টায়ারিং ধরছে, সে চুল কাটতে কাটতে এসে এখানে অটো রিস্টায়ারিং ধরছে। অবৈধ এসব যান নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। সিটি কর্পোরেশন থেকে একটা লাইসেন্সের মধ্যে এগুলো চলছে, যদিও সংখ্যাটা বাস্তবের সাথে একটু বেশি মনে হচ্ছে। আমরা সেই বেশি সংখ্যক যে অটোগুলো আছে তাদেরকে, এই লাইসেন্স যাদের না আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি, যাতে অবৈধ অটো আমাদের মূল শহর এলাকাতে না থাকে। মৌসুমী চালকদের শহরে আসতে নিরুৎসাহিত করার কথা জানান তারা। ডিবিসি নিউজ ডেস্ক। এক সময়ের নয়নাভিরাম পর্যটন কেন্দ্র শেরপুরের মধুটিলা ইকো পার্ক। পাহাড় আর সবুজের সমারোহে গড়া এই বিনোদন কেন্দ্রটি অব্যবস্থাপনা, দুর্নীতি আর অবহেলার শিকার। পর্যটকের পদচারণায় মুখর থাকার কথা থাকলেও এখন এখানে আসা মানুষ ফিরছেন হতাশ হয়ে। 1999 সালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী 380 একর পাহাড়ি বনভূমিকে কেন্দ্র করে গড়ে তোলা হয় মধুটিলা ইকো পার্ক। পর্যটকদের আকৃষ্ট করতে নির্মিত হয় ওয়াচ টাওয়ার, রেস্ট হাউস, শিশু পার্ক, মিনি চিড়িয়াখানা, কৃত্রিম লেক ও স্টার ব্রিজ। একসময় দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসতেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু দীর্ঘদিনের অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে আজ ধ্বংসের পথে ইকো পার্কটি। নষ্ট হয়ে গেছে অধিকাংশ অবকাঠামো, হারিয়ে গেছে মিনি চিড়িয়াখানার প্রাণীগুলো। এতে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকেরা। আমি 25 বছর আগে যেটা দেখেছি সেই একই অবস্থানে রয়ে গেছে। কিন্তু দেখার মতো এখানে পরিবেশগত দিক থেকে সেটা বাস্তব সেটা নাই। যে হাতিমাতি বানাইছিল এগুলো সব ভেঙে গেছে, এগুলো ঠিক করার কোনো মানুষ নাই। প্রতি বছর পার্কটির বিভিন্ন স্থাপনার ইজারা থেকে প্রায় কোটি টাকার রাজস্ব আসে, কিন্তু স্থানীয়দের অভিযোগ বন বিভাগের অসাধু কর্মকর্তাদের দুর্নীতি আর টেন্ডার বাণিজ্যের ফলে এই পর্যটন কেন্দ্রের উন্নয়ন হয় না। অনেকদিন যাবতই দুর্নীতি করে আসতেছেন, টেন্ডারবাজিতে সবচেয়ে বেশি দুর্নীতি সে করেন। আমার মনে হয় যে যারা দায়িত্বে আছে তারা একটা সর্বোচ্চ ব্যর্থতা পরিচয় দিয়েছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে পরিবার পরিজনীয় লোকজন এসে এখানে নিরাপত্তাহীনতায় ভোগে। সম্প্রতি পার্কটির ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে বিভাগীয় বন কর্মকর্তা আনম আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছেন ভুক্তভোগী এক ব্যবসায়ী। আদালতে দায়ের হয়েছে মামলা। আমি এই পরিপ্রেক্ষিতে তাকে উকিল নোটিশ দেই। উকিল নোটিশে সে আংশিক সত্যতা স্বীকার করে। তার পরবর্তীতে আমি মামলা গ্রহণ করি মহামান্য আদালতে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বন কর্মকর্তা। এটা বানোয়াট কথা। এগুলো ওপেন টেন্ডার হয়ে পড়ে, ওটা টেন্ডার কমিটির 5 সদস্য থাকে, ওটার সামনে ওপেন করা হয়, ওপেন করে টেন্ডার অ্যাসেসমেন্ট করা হয়। সঠিক পরিকল্পনা আর সৎ প্রশাসনিক ব্যবস্থাপনা থাকলে মধুটিলা ইকো পার্ক হতে পারে দেশের অন্যতম পর্যটন আকর্ষণ। তাই দ্রুত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। খুলনার ইফতার বাজারে বৈচিত্র্য নজর কাড়ছে সবার, আর ভিন্ন স্বাদের খাবারের সন্ধানে ভিড় করছেন সাধারণ মানুষ। হোটেলে, ফুটপাতে বাহারি ইফতারের সঙ্গে থাকছে দেশি বিদেশি ফলের সমাহার। ইফতারে অনেকেরই পছন্দ মুখরোচক খাবার, তাই স্বাদের বৈচিত্র্য আনতে খুলনায় অভিজাত রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্থানে ইফতারের আয়োজন নিয়ে বসেছেন বিক্রেতারা।
এবার খুলনার ইফতার বাজারে হালিমের কদর সবার উপরে। বিশেষ করে খুলনা সাউথ সেন্ট্রাল রোডের নানা হালিম কিনতে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন। আমি 92 থেকে শুরু করেছি ব্যবসা। তখনও সলিড গোশত দিয়ে বানাতাম, এখনও সলিড গোশত দিই। তেল ভালো, তেল সয়াবিন তেল, ঘিও ভালো, মশলা সব নিজে তৈরি করি, কোনো আমার কিনা মশলা না। এই হালিমটার জন্য অনেক দূর থেকে এই হালিমের প্রয়োজনেই বেশি একটা ভিড় হয় এখানে। পছন্দের খাবার কিনতে পরিবারের সদস্যদের নিয়ে আসেন অনেকে। অ্যারাবিক খাবার খুঁজছিলাম, অ্যারাবিক খাবারগুলো ইফতারে আসলে খুবই ভালো হয়, তার মধ্যে ক্যাসেল সালামে ভালো পেলাম। আলুর চপ, বেগুনি এগুলো বাসায় করতে, আর এমনি এক্সট্রা যে ছোট ভাগ্নি আছে তার জন্য ওই চিকেন শর্মা নিতে আসছি। নতুন ধরনের খাবারের স্বাদ পেতে বাইরের দোকান থেকে কিনছেন বাহারি ইফতারি। বিফ কাশ্মীরি কাবাব, বিফ বটি কাবাব, এটা কাবাবের ভিতরে, গ্রেভির ভিতরে আছে বিফ লাহোরি, যেটা আর কি বিফ ব্রেন মাছালা, এটা শুধু রমজানের জন্য করা হয়েছে। এবছর আপনার পাটিসাপটা পিঠা আছে, ফিন্নি আছে, মাঠা আছে, চিকেন ফ্রাই, চিকেন শাসলিক, কোয়েল পাখির ডিমের চপ। প্রতি বছরের নেই এবারও হয়েছে রোস্টেড মাটন লেগ, খুবই মজাদার হয় এটা, আর আমাদের খুব ভালো একটা প্রোডাক্ট, এটা ভালো সেলও হয় এটা। খুলনায় ভিন্ন স্বাদের বাহারি ইফতারি পসরার সঙ্গে আছে দেশি বিদেশি ফলের সমাহার। ডিবিসি নিউজ ডেস্ক। মুকুলের পরিবর্তে লিচু গাছ ছেয়ে গেছে নতুন পাতায়। পাবনার ঈশ্বরদীতে বেশিরভাগ লিচু গাছের এই পরিস্থিতি। এ কারণে ফলন বিপর্যয়ের আশঙ্কায় দিশেহারা লিচু চাষি ও ব্যবসায়ীরা, যার প্রভাব পড়তে পারে বাজারে। ফাগুন চৈত্র মাস এলেই লিচুর মুকুলে ছেয়ে যায় পাবনার ঈশ্বরদীর শত শত বাগান, ছড়িয়ে পড়ে ঘ্রাণ। অথচ এবছর চিত্র ভিন্ন, অধিকাংশ গাছ ভরা নতুন পাতায়। উপজেলার মানিকনগর, মীরকামারী, চরমীরকামারী, কাদিমপাড়া ও আওতাপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে এ চিত্র। এতে ফলন বিপর্যয়ের শঙ্কায় বাগান মালিক, চাষি ও ব্যবসায়ীদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। এক বছর তাকায় রয়েছে, এখন ফাঁকা গাছ, এই গাছে কোনো মূল নাই, কৃষক সবাই টেনশনে আছে। লিচু যখন ভাঙা হয় এখানে অনেক মহিলারাই বাগানে কাজ করে, সেই সুযোগটা নাই। কারণটা হচ্ছে এবছরে অন্যান্য বছরের তুলনায় এবছরে কোনো মুকুলই নাই। যেভাবে আমরা লিচু চাষ করি, অন্যান্য বছরের চাইতে লিচুর ফসল এবার খুবই কম, তারপর লিচু নাই। এই পরিস্থিতির জন্য অসময়ের বৃষ্টিকে দুষছেন কৃষি কর্মকর্তারা। আশ্বাস দিয়েছেন ক্ষতি পুষিয়ে নিতে চাষিদের সহযোগিতার। এবছর বিক্ষিপ্তভাবে আমরা শুনতে পাচ্ছি লিচু ফসলের মুকুল তুলনামূলকভাবে অন্যান্য বছরের চেয়ে কম। আমাদের অবজারভেশন হলো যে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে একটা লেট বৃষ্টিপাতের কারণে নতুন পাতা গজায়, তখন গাছের মুকুল বিপর্যয় দেখা দিতে পারে। ঈশ্বরদীতে সাধারণত মোজাফফর, বোম্বাই ও চায়না 3 জাতের লিচু বেশি আবাদ হয়। এছাড়াও কদমি, কাঠালি, বেদানা, চায়না 1 ও চায়না 2 জাতের লিচুর বাগানও আছে কোথাও কোথাও। সব মিলিয়ে প্রতি বছর বিক্রি প্রায় 500 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট